আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা সিরিজে সবাইকে স্বাগতম। আজকের এই সিরিজটায় মূলত আমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করব। আজকে আমি রাবি ভর্তি পরীক্ষা 2024-25-এ আসা সি ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করব ফিজিক্সের। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম জিহাদি, বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আমাদের এখন দেখি, প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা প্রশ্ন অ্যানালাইসিস। এখানে কি করা হয়েছে, 2024 অর্থাৎ বিগত বছরে, এই বছরের আগের বছরে যে এক্সামটা হয়েছে ওইটাই কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, আর এই বছর আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এইটা অ্যানালাইসিস করব। ওকে, দেন প্রথমে আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করি। একটা জিনিস ভালো করে খেয়াল কর, এখানে ভৌত জগৎ ও পরিমাপ থেকে 2024 সালে অর্থাৎ 23-24 সেশন যেটা ছিল, এটা দ্বারা বোঝানো হচ্ছে মেইনলি 23-24 সেশন। এইটা দ্বারা মেইনলি বোঝানো হচ্ছে 24-25 সেশন। এখন 23-24 সেশনে ভৌত জগৎ ও পরিমাপ থেকে আমাদের একটা প্রশ্ন আসছিল। ওকে, বাট এই বছর কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। দেন আমরা যদি ভেক্টরটা খেয়াল করতে যাই, আমরা ভেক্টরে আমাদের 23-24 সেশনে 3টা প্রশ্ন আসছে, বাট এই বছর একটা প্রশ্ন আসে নাই। এর মানে কি, এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস অবজারভেশন করতে পারি, যেটা আমাদের একটা চ্যাপ্টার থেকে বিগত বছরে প্রশ্ন আসছে, এর মানে এই না যে ওই চ্যাপ্টার থেকে বারবার রিপিট হবে। মানে ওই চ্যাপ্টার গুলো যে আমরা খুব ভালো করে পড়বো, অন্যগুলো যে স্কিপ করব, এই পোর্শনটা আমাদের রাখা যাবে না, এবং মাথা থেকে এটা জেরে ফেলা লাগবে। আমাদের যে চ্যাপ্টার গুলো আছে সবগুলো চ্যাপ্টার ভালোভাবে পড়া লাগবে। ওকে, দেন পরের চ্যাপ্টার যেটা গতিবিদ্যা, এটি কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই। ওকে, তারপরেও একটা জিনিস খেয়াল কর, গতিবিদ্যা থেকে গত বছরে একটা প্রশ্ন আসছে, এই বছর কিন্তু 3টা প্রশ্ন আছে, যেটা বড় একটা নাম্বার। 3 মার্ক একটা অ্যাডমিশন পরীক্ষা, যেটা কিন্তু বড় নাম্বার, এটা কিন্তু আমাদের কোথায় গেছে, আউট অফ সিলেবাস, যেটা আমাদের সিলেবাসের বাহিরে। আর আমাদের যে কোর্সটা আছে পাঠশালায়, আমাদের পাঠশালায় ভর্তি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যে কোর্সটা রয়েছে, ওইখানে আমরা শর্ট সিলেবাসের বাহিরের যে জিনিসগুলো আমাদের পড়া দরকার, এইগুলো আমরা ডিটেলস ধরে ধরে পড়িয়ে দিই। এই জন্য আলাদাভাবে স্টুডেন্টদের এই চ্যাপ্টার গুলো পড়া লাগে না। কোন জিনিসগুলো দরকার ওইগুলো আমরা ধরে ধরে এনে দিই। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখতেছি, বিগত বছর অর্থাৎ 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, আবার 24-25 সেশনে 3টা প্রশ্ন আসছে। এর মানে কি, এইটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মানে কি লেভেলে গুরুত্বপূর্ণ, মানে আউট অফ সিলেবাস, বাট 3টা প্রশ্ন আসছে। দেন পরের চ্যাপ্টারটা নিউটনের বলবিদ্যা, এইটা একটা বড় চ্যাপ্টার। এখান থেকে গত বছরও একটা আসছে, এই বছরও একটা আছে। দেন কাজ ক্ষমতার শক্তি, এখান থেকে গত বছরে কয়টা আসছে, 2টা, আর এই বছর একটা। ওকে, দেন মহাকর্ষ অভিকর্ষ যদি খেয়াল করতে যাই, দেখ গত বছরে কয়টা আসছে, 3টা, এই বছর মাত্র একটা। এর মানে এই না যে প্রত্যেকটা বছর একটা চ্যাপ্টার থেকে মানে প্রশ্ন বারবার অর্থাৎ অতিরিক্ত আসবে, অন্য একটা চ্যাপ্টার থেকে কম আসবে, এরকম না। মানে দেখা যাচ্ছে যে ঘুরাই ফিরাই একটা চ্যাপ্টারকে একদম যে হাইপে রাখা হচ্ছে, এরকম না। মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে পিওরিটির একটা সেম ক্যাটাগরিতে রাখা হচ্ছে, যাতে এই বছর ওইটা থেকে প্রশ্ন কম আসলেও পরের বছরতে বেশি আসে, এইভাবে কিন্তু রাখা হয়েছে। এখান থেকে আমরা জিনিস বুঝতে পারতেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের গুরুত্ব সহকারে পড়া উচিত। ওকে, দেন আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, এই বছর গত বছর আসছিল আমাদের একটা, বাট এই বছর আমাদের 2টা চলে আসছে। দেন পর্যায়বৃত্ত গতি, এই বছরও একটা আসছে, গত বছরও একটা আসছে। দেন তরঙ্গ, যেহেতু আউট অফ সিলেবাস, এইখানে আসে নাই, তার মানে মাশাআল্লাহ ভালো একটা জিনিস, কারণ সিলেবাসের বাইরে থেকে আসে নাই। তার আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব যদি দেখতে যাই, এইখান থেকে গত বছর যদি একটা আসে, এই বছর আসছে কয়টা, 2টা। ওকে, এখন পরের স্লাইডে যাচ্ছি। এখন যদি আমরা সেকেন্ড পেপারের দিকটা খেয়াল করি, তাহলে অ্যানালিসিস করতে যাই, তাহলে আমাদের 23-24-এ তাপগতিবিদ্যা থেকে একটা আসছে, আর এই বছর কয়টা আসছে, সরি বিগত বছরে আসছে 2টা, এই বছরে আসছে আমাদের একটা। দেন স্থিতর থেকে গত বছর যদি 3টা আসছে আর কি, আর এই বছর কয়টা আসছে, মাত্র একটা। দেন চলতরিতে 2টা আসছে। দেন যদি আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব, দেখ গত বছর একটা আসছে, এই বছরও একটা আসছে। ওইখানে আমরা কি দেখছি, গতিবিদ্যা থেকে বিগত বছর অর্থাৎ এর আগের বছরে একটা আসছে, আবার এই বছরও আসছে।
এবছর কিন্তু 3টা আসছে, বাট এইটা কিন্তু আমাদের সিলেবাসের বাহিরে। অর্থাৎ এইটা আমাদের এইখান থেকে আমাদের বেসিক কিছু জিনিস পড়া লাগবে যেগুলো হচ্ছে আমাদের আসে। আর এগুলো পড়ার জন্য এক্সট্রা ভাবে তোদের পড়ার দরকার নেই। আমাদের পাঠশালার যে পাঠশালা থেকে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ আসবে কিছুদিনের মধ্যে, সবাই হচ্ছে টেলিগ্রাম গ্রুপটা অ্যাড হয়ে যাস, ওইখান থেকে এই ডিটেলস আমরা পড়িয়ে দিব। এই ক্লাস লেকচার এই আমাদের হচ্ছে ভার্সিটি ব্যাচে অ্যাড হয়ে গেলে এগুলো হচ্ছে তোদের আলাদাভাবে কোথাও পড়া লাগবে না, খোঁজা লাগবে না, সব হচ্ছে আমরা ধরে ধরে এনে দিব। দেন হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, এইখান থেকে কিন্তু এবছরে একটা চলে আসছে আমাদের, যেটা হচ্ছে সিলেবাসের বাহিরে। দেন হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এইখানে এটাও কিন্তু আমাদের আউট অফ সিলেবাস, ওকে, সিলেবাসের বাহিরে, বাট এইখান থেকে কিন্তু আমাদের 2টা চলে আসছে। দেন পরের যে ভৌত আলোক বিজ্ঞান, যেটা কিন্তু আমাদের সিলেবাসের ভিতরে আছে, এইখান থেকে গত বছর একটা আসছিল, এই বছর হচ্ছে 3টা আসছে, ওকে। দেন হচ্ছে আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, এখানে একটা গত বছর আসলেও এই বছর কোনো প্রশ্ন হয় নাই। দেন হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, একটা একটা মানে গত বছরে একটা আসছে, এই বছরও একটা আসছে। দেন হচ্ছে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ও ইলেকট্রনিক যদি আমরা খেয়াল করতে যাই, গত বছর কোনো প্রশ্ন যদি নাও আসে, এই বছর কিন্তু আমাদের 2টা চলে আসছে। এর মানে কি বুঝতেছি? এই মানে বুঝতেছি যে আমরা কোনো একটা চ্যাপ্টার একদম খুব বেশি গুরুত্ব দিয়ে না পড়ে, অথবা খুব কোনো একটা চ্যাপ্টার একদম খুব বেশি ইগনোর না করে, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আমাদের সেম গুরুত্ব দিয়ে পড়া লাগবে। কারণ দেখা যায় একটা চ্যাপ্টার থেকে এবছর বেশি প্রশ্ন হয়েছে, পরের বছর দেখা যাবে প্রশ্ন হয়ই নাই। এই জন্য একটা চ্যাপ্টার স্কিপ করা মানে হচ্ছে বোকামি করা, ওকে। দেখ এখানে হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি শর্ট থেকে কয়টা আসছে আর শর্টের বাইরে থেকে কয়টা আসছে। একটা জিনিস যদি আমরা খেয়াল করতে যাই, খুব ভালো করে এখানে বুঝতে পারতেছি যে প্রথম পত্রে আমরা হচ্ছে আমাদের শর্ট থেকে হচ্ছে 8টা আসছে, আর হচ্ছে দ্বিতীয় পত্রে আমাদের শর্ট থেকে কয়টা আসছে 10টা। অর্থাৎ তার মানে হচ্ছে আমাদের সর্বমোট 18টা প্রশ্ন, আমাদের শর্ট থেকে আসছে। আর প্রথম পত্রে আমাদের এক্সট্রা, অর্থাৎ এখানে এই 3টা যা আসছে আমাদের, এই 3টা কিন্তু আমাদের গতি থেকে আসছে প্রথম পত্রে। আর এই যে দ্বিতীয় পত্রে যেটা আছে, এটা কিন্তু আমাদের 4টা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে সেকেন্ড পেপারে একদম হচ্ছে টোটালি আউট অফ সিলেবাস। বাট এই যে গতিবিদ্যার যে 3টা প্রশ্ন আছে না, এটি কিন্তু আমরা নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা সূত্রিতে পড়াই দিই। বাট এই যে দ্বিতীয় পত্রে যেগুলো আছে, কেউ কিন্তু এগুলো পড়াই দেন আলাদাভাবে। বাট তোরা যদি আমাদের পাঠশালায় কোর্সটা অ্যাড হয়ে যাস, তাহলে এইগুলো হচ্ছে আমরা আলাদাভাবে একটা প্লে লিস্টই বানা দেবো, জাস্ট ফর হচ্ছে আউট অফ সিলেবাসের কি কি পড়া লাগে ওইটার জন্য, ওকে। দেন এইখানে আমরা পদার্থবিজ্ঞানের অর্থাৎ মোট 25টার মধ্যে আমাদের কি পাচ্ছি, 7টা প্রশ্ন হচ্ছে আউট অফ সিলেবাসের পাচ্ছি। এই জন্য আমাদের হচ্ছে বাট এইখানে যে 3টা আমরা পাইছিলাম গতিবিদ্যা থেকে, ওই 3টা আমরা কি করতে পারি, নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি। দেন এইখানে আমাদের এই যে অ্যানালাইসিস এর ব্যাপারগুলো আউট অফ সিলেবাসের জন্য যে আমাদের এক্সট্রা ভাবে পড়া লাগবে কিনা, হ্যাঁ কিছু কিছু জিনিস পড়া দরকার আছে। বাট আমাদের পাঠশালায় যে কোর্সটা আসতেছে, এই কোর্সটা যদি তোরা অ্যাড হয়ে যাস, তাহলে হচ্ছে এইগুলা মানে অ্যানালাইসিস করার দায়িত্বটা তোদের না, এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, আমরা হচ্ছে বাইরে থেকে এনে এনে দেবো কোন জিনিস জিনিস পড়া লাগবে আমাদের, এই সবটা দায়িত্ব আমাদের। জাস্ট খালি তোরা হচ্ছে স্লাইডটা নিয়ে নিবি, ওকে। এখানে হচ্ছে ভার্সিটি কস সেকেন্ড টাইম ফুল কোর্সে অ্যাড হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে। আর এইখান থেকে আমি কি কি বলতেছি, কোনটা আমাদের শর্ট সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়াবো, আমরা ডিটেলস পড়াবো। দেন হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাহিরে অর্থাৎ এক্সট্রা সিলেবাসে আমাদের যে জিনিসগুলো পড়া দরকার, এবছর কিন্তু আমরা খেয়াল করছি 7টা আসছে কিন্তু এক্সট্রা সিলেবাস থেকে, যেটা কিন্তু অনেক নাম্বার। শুধুমাত্র পদার্থ বিজ্ঞান থেকেই হচ্ছে 7টা বাইরে থেকে আসছে। আর ওই যে বাইরের যে পড়ার জন্য আমাদের কি কি দরকার আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরা হচ্ছে বাইরে থেকে এনে এনে দিব, তোদের হচ্ছে এই জিনিসগুলো খোঁজা লাগবে না, ওকে। অবশেষে আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে আসছি, ওকে। আমি হচ্ছে শুরু করতেছি প্রশ্ন 1 নাম্বার, যেটা বলা হয়েছে 196 মিটার/সেকেন্ড বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পরে পাথরটি বেগ কত। অর্থাৎ একটা পাথর আছে যেটাকে হচ্ছে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, যে কোনো একটা পাথর আছে ভূমিতে বা যে কোনো এক জায়গা থেকে, এখান থেকে ধর আমি না অন্য কেউ, যেই হোক অন্য কেউ হচ্ছে এটাকে হচ্ছে নিক্ষেপ করছে এরকম ভাবে একটা পাথর। দেন বলা হয়েছে এটার আদি বেগ যেটা আদি বেগ ইউ যেটা আছে, এইটা হচ্ছে আমাদের বলা হয়েছে ইউ ইকুয়াল হচ্ছে 196 মিটার/সেকেন্ড, ওকে। দেন বলা হয়েছে 10 সেকেন্ড পর পাথরটির বেগ কত। যখন এইটা এদিকে নিক্ষেপ করা হইলো, একটা জিনিস দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে বস্তুটা 10 সেকেন্ড পরে উপর দিকে যাবে, অথবা 10 সেকেন্ড পরে হচ্ছে নিচের দিকে আসবে। এই বস্তুটার যদি
যেটা হচ্ছে আমাদের এর বিচরণ কাল যেটা আছে এইখান থেকে ওইখানে যাইতে আবার নিচে আসতে, আর যদি আমাদের পতন কাল বা উত্থান কালটা যদি এইখানে আমাদের 10 সেকেন্ডের বেশি হয় সেক্ষেত্রে বস্তুটা হচ্ছে এই দিকে যাবে, আর উত্থান কাল যদি আমাদের 10 সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে আমাদের বস্তুটা হচ্ছে এই অর্থাৎ নিচের দিকে আসবে। যখন উপর দিকে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেগ নির্ণয়ের যে সূত্রটা এটা হচ্ছে বি ইউ মাইনাস জিটি, আর যদি এটা নিচের দিকে আসে সেক্ষেত্রে কি হচ্ছে বি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস জিটি। ওকে, এখন আমাদের এই জন্য জানা দরকার উত্থান কালটা আসলে কত। এই জন্য আমরা হচ্ছে আলাদাভাবে আগে উত্থান কালটা বের করবো, তারপর হচ্ছে বুঝবো কোন সূত্রটা ইউজ করা উচিত আমাদের, এইটা নাকি এইটা। ওকে ওকে, তাহলে আমরা আগে এইখানে এই যে বস্তুটা আছে এইখানকার উত্থান কালটা বের করি। এখানে উত্থান কাল কিভাবে বের করে, টি ইকুয়াল হচ্ছে আমাদের ইউ বাই জি। এখানে ইউটা কি আদিবেগ, আদিবেগের মানটা কত, আদিবেগের মান হচ্ছে 196 আর জি এর মান আমরা সবাই জানি 9.8, যেটা হচ্ছে আমাদের আসে 20 সেকেন্ড। তাহলে এইখানে আমাদের উত্থান কাল অর্থাৎ এই বস্তুটা এই যে একদম হচ্ছে ইনিশিয়াল স্পেস থেকে একদম হচ্ছে উচ্চতায় যাইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 20 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে বের করতে বলছে। তার মানে কি বস্তুটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, তাহলে কোন সূত্রটা ইউজ করব আমরা, এই সূত্রটা ইউজ করব। তাহলে এইটা যদি ইউজ করি তাহলে আমাদের কি আসে, ইউ ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস কি জিটি। ওকে, এখানে ইউ এর মানটা কত দেওয়া আছে কিন্তু 196 মিটার/সেকেন্ড, তাহলে কত অন 96 মাইনাস জি এর মানটা কত আমরা সবাই জানি 9.8, কারণ হচ্ছে যদি 20 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের টিটা হচ্ছে 20, তাহলে অন 96, তাহলে এটাকে যদি করি তাহলে হচ্ছে 98 আসে, তাহলে এটা যদি করি তাহলে হচ্ছে 98 মিটার/সেকেন্ড পেয়ে যাচ্ছি আমরা সিম্পলি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখানে কিন্তু এটা জরুরি উপর দিকে যাচ্ছে কিনা নিচের দিকে আসতেছে। আমি প্রশ্ন আসতে পারে ভাই কেন ভেজাল করতে গেলেন, হুদুহুদি কেন উত্থান কালটা আপনি বের করলেন। এখন দরকার আছে এই জন্য বস্তুটার হচ্ছে কোন সূত্রটা আমরা ইউজ করব, এই জন্য হচ্ছে উত্থান কালের ব্যাপারটা আলোচনা করছি। ওকে, এটার অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে ঘ নাম্বারটা। ওকে, নেক্সট দেখ, একটা গাড়ি হচ্ছে 10 মিটার/সেকেন্ড গতিতে চলতেছে, একটা গাড়ি আছে যে কোনো একটা গাড়ি ধরে নিলাম এইরকম, যাই হোক কত চলতেছে, এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, 10 মিটার/সেকেন্ড গতিতে চলতেছে। কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা গতিশক্তি কি জানি, গতিশক্তি ই, অর্থাৎ যখন হচ্ছে 10 মিটার/সেকেন্ড তখন ই অনটা দিলাম হচ্ছে আমরা হাফ অফ এম বি অন স্কয়ার। ওকে, এই ক্ষেত্রে আমাদের বি এর মানটা কত 10 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কি পাচ্ছি, গতিশক্তি পাচ্ছি। এখন কি বলা হয়েছে, গতিশক্তি হচ্ছে দ্বিগুণ করা লাগবে। গতিশক্তি দ্বিগুণ করা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে ই টু যেটা আছে ই টুটা হবে আমাদের টু ই অন। ওকে, এখন টু ই অন যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার, এখানে জাস্ট খালি এই যে হাফ অফ ই টু এর জন্য আমরা এখানে আমরা কি লিখতে পারি, হাফ অফ এম বি টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে টু ই অন, অর্থাৎ টু ইন্টু ই অন এর মানটা কত, এই যে হাফ অফ এম বি অন স্কোয়ার। ওকে, বাট এখানে এম আর এমটা কাটা, হাফ আর হাফটা কাটা, তাহলে কি থাকতেছে, বি টু স্কোয়ার ইকুয়াল থাকতেছে হচ্ছে আমাদের টু বি অন স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি লাগবে, মানে দ্বিগুণ হওয়ার কারণে যে বেগটা অর্থাৎ বি টুটা কিন্তু আমাদের দরকার হচ্ছে, তাহলে হচ্ছে আমরা বি টু সমান কি লিখতে পারি, এই যে স্কোয়ারটা এই পাশে আসে ওই পাশে যদি দেই তাহলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে রুট টু বি অন। এখন তাহলে আমরা কি লিখতে পারি, রুট টু ইন্টু বি অন মানটা কত 10 না, 10, তাহলে আর হচ্ছে আমাদের রুট টু এর মান হচ্ছে 1.4, 1.4 ইন্টু যদি 10 করি তাহলে এটা হচ্ছে আমাদের 14 পয়েন্ট সামথিং, 14 মিটার/সেকেন্ড আর কি এটা আসবে। বুঝতে পারছি, আশা করি এটা কমপ্লিট। এটা হচ্ছে অত জটিল কিছু না, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, পরেরটা কৌণিক বেগের মাত্রা সমীকরণ কোনটি, একটা প্রশ্ন খুব একটা ফেমাস প্রশ্ন আছে, কোনটার হচ্ছে মাত্রা নাই, মাত্রাহীন রাশি কোনটা।
এর মধ্যে একটা হচ্ছে আমাদের কোণ, এটা মনে রাখিস। মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশির মধ্যে সবচেয়ে ফেমাস একটা রাশি হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোণ। এখানে হচ্ছে আমাদের কোণ আছে, দেন হচ্ছে বিকৃতি আছে, দেন হচ্ছে পয়জনের অনুপাত আছে। এগুলো ওই আলোচনায় আমি যাচ্ছি না। এখন আমাদের দরকার কি, কৌণিক বেগের মাত্রা সমীকরণ। কৌণিক বেগটা কি, বি ইকুয়াল হচ্ছে আমাদের ওমেগা ইকুয়াল হচ্ছে আমাদের থিটা বাই টি। ওকে, এখানে থিটার কোনো মাত্রা নাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অন বাই টি। তাহলে অন বাই টি কে আমরা কি লিখতে পারি, টি ইনভার্স ওয়ান। অর্থাৎ কৌণিক বেগের মাত্রা সমীকরণটা কি পাচ্ছি, টি ইনভার্স অন। ওকে, এইটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার। ওকে, পরেরটাই যাচ্ছি। দেখ, 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী একটা জিনিস খেয়াল কর, একটা সারফেস আছে, এখানে একটা বস্তু আছে যার বড় হচ্ছে আমাদের 50 কেজি। এখন 5 সেকেন্ড ব্যাপী বল প্রয়োগ করা হয়েছে, কত সেকেন্ড ব্যাপী, কত নিউটন বল। এখানে হচ্ছে আমাদের কত বল প্রয়োগ করা হয়েছে, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 10 নিউটন বল, যেটা হচ্ছে আমাদের কতক্ষণ ক্রিয়া হয়েছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড ক্রিয়া হয়েছে। দেন বস্তুটির বেগের পরিবর্তন করতো, অর্থাৎ এর যে শেষ বেগটা আছে এটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ 5 সেকেন্ড পরে যে বেগটা যেটা, এই বেগটা কত। ওকে, দেন এখানে কি কি দেওয়া আছে, একটা জিনিস একটু আগে দেখছি আমরা, বেগের সূত্রটা কি ছিল, বিকল হচ্ছে ইউ প্লাস এটি। এখন যদি আমরা বেগ বের করতে যাই, আমাদের কিন্তু কি লাগবে, এ লাগবে। এখন এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো থেকে আমরা কিন্তু এটা বের করতে পারি। তাহলে এটা বের করি আমরা, আমরা কি জানি, এফ ইকুয়াল হচ্ছে আমাদের এম এ, আমাদের এ লাগবে, তাহলে হচ্ছে এ ইকুয়াল লিখতে পারি এফ বাই এম। এখানে এফ এর মানটা কত, এফ এর মান হচ্ছে আমাদের 10 আর এম এর মানটা হচ্ছে 50, তাহলে হচ্ছে 10/50, তাহলে হচ্ছে 1/5 লিখতে পারি। ওকে, এটা কি আমাদের এ এর মান। এখন যদি আমরা এখানে থেকে বিটা বের করতে যাই, তাহলে এই সূত্র ইউজ করব সিম্পলি। তাহলে হচ্ছে বি ইকুয়াল হচ্ছে ইউ এর মানটা কত, যদি স্থির অবস্থায় আছে তাহলে ইউ হচ্ছে 0, ইউ দেন হচ্ছে আমাদের জি এর এর মানটা কত পাইছি, 1/5, 1/5 ইন্টু দেন হচ্ছে আমাদের টি এর মান যেটা হচ্ছে আমাদের 5। ওকে, দেন হচ্ছে এটা কত, অন মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তুকে যদি, অর্থাৎ 50 কেজি বড় কোনো বস্তুকে যদি আমরা 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করি, সেক্ষেত্রে বস্তুটার হচ্ছে শেষ বেগ, অর্থাৎ যে পরিবর্তিত বেগ, অর্থাৎ লাস্টে যে বেগটা অর্জন হয় সেটা কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এটা আনসার কি হচ্ছে, এটা আনসার হচ্ছে আমাদের ক নাম্বার। ওকে ভাই, পরের প্রশ্নটা দেখি, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন যেটা খুব বেশি ফেমাস, সেটা হচ্ছে কাজের পরিমাপ করতে বলা হয়েছে। আমি হচ্ছে কাজের পরিমাপের আগে কাজ রিলেটেড কিছু কথা বলি। ভাই দেখো তো, কাজ জিনিসটা কি, আমরা কি জানি, কাজ ডব্লিউ, যে কাজ যেটা আছে এখানে যদি আলোচনা করতে যাই, প্রথমে হচ্ছে আমরা জানি এখানে বলা হয় ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ দুইটা বস্তুর হচ্ছে আমাদের ডট গুণফল, এটা হচ্ছে এফ এস কস থেটা। আমি কিন্তু ডিরেক্ট প্রশ্নে যেতে পারতাম, বাট আমি হচ্ছে বেসিকটা একটু আলোচনা করতে চাচ্ছি, বেসিক একটু আলোচনা করি, দেন হচ্ছে প্রশ্নটা সলভ করি। দেন এখানে এফটা কি বল, এসটা কি সরণ, এটা সবাই জানি, থেটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ। দেন এইখানে কাজ কখন কখন, কাজের ব্যাপারে আর কি কি আলোচনা করা যায়, একদম এই টপিকটা একদম আমি হচ্ছে আলোচনা করে ফেলি। এখন থেটার জন্য কাজটা কি কি হয়, থেটা এর জন্য কাজ। এখন থিটার উপর কাজটা নির্ভর করে, থিটা হচ্ছে 3টা ফেজ হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ দিবে, একটা হচ্ছে শূন্য কাজ দিবে, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ দিবে। ওকে ভাইয়া, এখন শূন্য কাজটা কখন দেয়, এখন থিটার ব্যাপারে এইখানে আমাদের কি আছে, এইখানে কি আছে, এই যে কস থিটা আছে না, যদি থিটা আলোচনা করতে যাই আমাদের কস থিটাকে টেনে আনতে হবে এখানে। এখন থিটা যদি আমাদের 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ যেটা আছে ডব্লিউ, এটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, পজিটিভ হবে। ওকে, দেন যদি আমাদের থেটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের যে কাজ আছে ডব্লিউ, এটা হবে আমাদের 0 হবে। কেন 0 হবে ভাইয়া, দেখো তো কস 90 ডিগ্রি মান কত, 0 না,
এই জন্য এখানে 0 চলে আসবে। আবার যদি আমাদের থিটার মানটা 180 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বেশি, বাট হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি বাট হচ্ছে 180 কম হয়, 90 থেকে বেশি বাট 180 কম, এটা কি 90 থেকে বেশি বাট হচ্ছে 180 যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ হবে। কারণ আমরা যদি কজের হচ্ছে 190 বেশি মান বসাইতে যাই, সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ মান আসে। যেমন হচ্ছে কস 120 ডিগ্রি হচ্ছে -1/2। ওকে, এই ক্ষেত্রে যদি আমরা কাজটা বের করতে যাই, কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস যদি করতে যাই, এখানে এফ এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু সরণটা হচ্ছে এক্স্যাক্টলি দেওয়া নাই, মানে আলাদাভাবে দেওয়া নাই। সরণটাকে বের করতে হবে। সরণটা কিভাবে বের করব? তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এসটা বের করি। এসটা কি হচ্ছে x2 মাইনাস x অন i ক্যাপ প্লাস y2 মাইনাস y অন j ক্যাপ প্লাস z2 মাইনাস z অন দেন হচ্ছে আমাদের k ক্যাপ। এইখানে x2 টা কত? এখানে x2 টা -2 না, আর এইখানে x অনটা হচ্ছে 3। তাহলে কি লিখতে পারি? -2 -3 i ক্যাপ দেন হচ্ছে প্লাস মাইনাস ওয়াইটা কত? মাইনাস ওয়াইটা হচ্ছে 3, আর মাইনাস সরি y2 টা কত? -4। তাহলে কি হচ্ছে 3 প্লাস 4 j ক্যাপ। দেন যদি আবার করি z2 মাইনাস z1, z2 টা কত? 5, আর z1 টা কত? -2। তাহলে হচ্ছে আমাদের 5 প্লাস 2 j ক্যাপ। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি? -5 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ। ওকে, এখন এখানে fs এর মানটা জাস্ট খালি বসাই যদি দেই, f এর মানটা কত পাইছি আমরা? f এর মানটা দেওয়া আছে ট্রু। তাহলে হচ্ছে আমাদের এইখানে fs যখন হচ্ছে আমরা উপাংশের মাধ্যমে করতে যাই, সেক্ষেত্রে কি হয়? fx সরি fx দেন হচ্ছে sx প্লাস fy sy প্লাস fz দেন হচ্ছে sz। এই সূত্রটা ইউজ করি না আমরা যখন উপাংশের মাধ্যমে কাজটা নির্ণয় করি, তখন এটা ইউজ করি। তাহলে এখানে fx অর্থাৎ এইটা হচ্ছে আমাদের -2 ইনটু দেন হচ্ছে sx টা কত? sx টা হচ্ছে -5, তাহলে এটা কি হচ্ছে? -5 দেন প্লাস fy টা কত? fy টা হচ্ছে 3। ওকে, সিম্পলি বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের sy টা কত? sy টা হচ্ছে +7, বসাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের z সরি এফ জেড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে 3 ইনটু, আর এইখানে আমাদের এস জেড সেটা হচ্ছে আমাদের 7। ওকে, এখানে জাস্ট বসাই দিলাম। তাহলে কত আসতেছে? মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 10 প্লাস 3 সাথে 21 প্লাস 21, তাহলে হচ্ছে 21 21 42, আর 10 যদি যোগ করি তাহলে হচ্ছে 52, 52 জুল। ওকে, এটা কমপ্লিট। আশা করি এটা কমপ্লিট। এটা কত হচ্ছে? 52 জুল। এটা কমপ্লিট, আশা করি কমপ্লিট। ওকে, পরের প্রশ্নটা যাচ্ছি আমি। ওকে, দেখো কোন বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তি বেগের চেয়ে বেশি হলে বস্তুটি আসলে কি হবে? মানে ওই যে আমরা যখন দেখছিলাম না, কোন বস্তু যখন উৎক্ষেপণ করা হয়, এটা কি মহাকর্ষ অভিকর্ষে দেখা যায়, ওই যে পৃথিবী সাইডে যায়, দেন হচ্ছে তার উপবৃত্তাকার পথে ঘোরে। এইটার ব্যাপারে হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। মানে এখানে কি কোনো বস্তু উৎক্ষেপণ বেগ মুক্তি বেগের চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? উৎক্ষেপণ বেগের ক্ষেত্রে আমাদের কয়েকটা কেস হয়। একটা হচ্ছে যদি কম বেগ হয়, সেক্ষেত্রে একটা পোর্শন ঘটে। এটা হচ্ছে আমি লিখে দিই, সবটা লিখে দিই এখন। উৎক্ষেপণ উৎক্ষেপণ বেগের সাথে বস্তুর গতির সম্পর্ক। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। যদি যাই 1 নাম্বারে কি দেখা যায় হচ্ছে আমাদের কোনো একটা বস্তু অর্থাৎ কোনো একটা মহাকাশযানের বেগ যদি আমাদের মুক্ত বেগের থেকে কি হয়? কম হয়। মুক্ত বেগের থেকে অর্থাৎ বি কোনো একটা বস্তুর বেগের বর্গ যদি আমাদের মুক্ত বেগের অর্থাৎ বি ই স্কয়ার ডিভাইড বাই 2
যেটার মান হচ্ছে আমাদের 7.92 কিলোমিটার। এই বেগের কম হয়, এই বেগের কিলোমিটার পার সেকেন্ড এর কম হলে কি হলে সেকেন্ডের কম হলে বস্তুটা কি হবে, মানে উপবৃত্তাকার পথে ঘুরবে বাট পৃথিবীতে ফিরে আসবে। কি হবে, কি হবে? উপবৃত্তাকার পথে ঘুরে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। আর এই বেগটা যদি কোন একটা মহাকাশযানের বেগ যদি মুক্ত বেগে অর্থাৎ হচ্ছে এই যে বি ই স্কয়ার ডিভাইড বাই 2 এর সমান হয়, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের বি স্কয়ার ডিভাইড বাই 2। এখানে বি ই দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা কিন্তু মুক্তিবেগ। বি এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ, যেটা হচ্ছে 2g/r এর সমান। 2g/r এটাকে আবার কি লিখতে পারি, 2g/m ডিভাইড বাই r। ওকে, gm ডিভাইড বাই r স্কয়ার মেবি হবে দ্বারা, g ইকুয়াল হচ্ছে আমাদের gm/r স্কয়ার। হ্যাঁ এইটাই ঠিক আছে, এইটা বোঝানো হচ্ছে। বা এইটা কত, 7.92 কিলোমিটার এর সমান। এখন যখন সমান হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, সমান হলে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে এবং হচ্ছে আমাদের যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ আছে না, চাঁদের মধ্যে হচ্ছে ঘুরতেই থাকবে। কি হবে, বৃত্তাকার পথে বৃত্তাকার পথে উপগ্রহে পরিণত হবে, উপগ্রহে পরিণত হবে। ওকে, এখন যদি এই বেগটা আমাদের কোন একটা মহাকাশের বেগ অর্থাৎ বি স্কয়ার যদি আমাদের বি স্কয়ার ডিভাইড বাই 2 এর বেশি হয় সেক্ষেত্রে কি হবে, বা 7.92 কিলোমিটার পার সেকেন্ড এর বেশি হয় সেক্ষেত্রে কি হবে, এরা হচ্ছে আমাদের, বাট এইটা হচ্ছে এক মিনিট, এখানে দুইটা কন্ডিশন আছে। এত এর বেশি বাট এর যে মুক্ত বেগ আছে ই বিই যেটা হচ্ছে আমাদের 11.2 কিলোমিটার পার সেকেন্ড এর কম, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে। কি করবে, একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে। ওকে, দেন এইখানে হচ্ছে আরো দুইটা কন্ডিশন হতে পারে। সরি আমি নতুন রেজাল্ট করি। এখন 4 নম্বর কন্ডিশন যদি এরকম হয়, এইখানে যে মুক্তি বেগটা আছে এটা হচ্ছে কোনো একটা বস্তুর বেগের সমান, অর্থাৎ বি ইকুয়াল হচ্ছে বিই যদি হয়, এক্ষেত্রে একটা বস্তু হচ্ছে পরাবৃত্তাকার গতিতে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। এক্ষেত্রে কি হবে, বা বেগ সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে বস্তু পরাবৃত্তাকার, সরি বস্তু কি পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। কি হবে, পৃথিবী ছেড়ে চলে যাবে। এখন আরেকটা কন্ডিশন হয়, যদি বস্তুটার বেগ অর্থাৎ কোন একটা বস্তু আমি উপর দিকে ছাইড়ে দিচ্ছি যেখানে হচ্ছে বেগটা হচ্ছে মুক্ত বেগের থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ বি তোর হচ্ছে মুক্ত বেগের থেকে যদি বেশি হয় বা
তো 11.2 কিলোমিটার আর সেকেন্ডের থেকে যদি আমাদের বেগটা বেশি হয় সেক্ষেত্রে কি হবে, বস্তুটা হচ্ছে আমাদের অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে। অধিবৃত্তাকার পথে পথে পৃথিবী ছেড়ে যাবে। পৃথিবী ছেড়ে যাবে। ওকে, আমাদের কিন্তু প্রশ্ন এইটাই চাওয়া হয়েছে, এইটাই। ওকে, আমি আমার হচ্ছে ব্যাপারগুলো আবার দেখি। এখানে আগে প্রশ্নটা সলভ করি। কোন বস্তু উৎক্ষেপণ বেগ মুক্ত বেগের চেয়ে বেশি হলে, অর্থাৎ এখানে কন্ডিশনটা কি, উৎক্ষেপণ বেগ কি মুক্ত বেগের থেকে বেশি, অর্থাৎ বি এর থেকে বেশি, এই কন্ডিশন মিলছে না, এটা আমরা হচ্ছে সর্বশেষে লিখছি। তাহলে কি কি এটার সাথে কি যায়, অধিবৃত্তাকার পথে হচ্ছে পৃথিবী ছেড়ে যাবে। তাহলে হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। আমি হচ্ছে এই যে পাঁচটা লিখছি, এই পাঁচটা হচ্ছে আবার আলোচনা করতেছি। উৎক্ষেপণ বেগের সাথে হচ্ছে বস্তুর গতির সম্পর্ক। এখানে আমি লিখছি প্রথমে যদি কম হয় সেক্ষেত্রে কি, প্রথম হচ্ছে উপবৃত্তাকার পদার্থ ঘুরে আবার ফিরে আসবে, আর যদি সমান হয় সেক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার পদার্থ পৃথিবী ছেড়ে যাবে। আর যদি বেশি হয় বাট হচ্ছে মুক্ত বেগের কম যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বস্তুটা হচ্ছে একটা ফোকাস রেখে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। আর যদি সমান হয় সেক্ষেত্রে হচ্ছে বস্তুটা বৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর যদি সমান না হয়, এটা যদি আমাদের মুক্ত বেগ থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। ওকে, পরের প্রশ্নটা দেখি। দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এই বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর, এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য দেওয়া আছে, দেন করায় দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে আমাদের এল। আর বল, প্রয়োগকৃত বল দেওয়া আছে হচ্ছে বৃদ্ধি পায়, অর্থাৎ তারের দৈর্ঘ্য বরাবর এফ বল, এটা কি প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল। আমরা কি জানি, যখন আমরা আমরা কি দেখছিলাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মে, যখন হচ্ছে আমরা কৃতকাজটা বের করতে যাই একটা সূত্র ছিল, কৃতকাজ কি ছিল, হাফ ইন্টু প্রয়োগকৃত বল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। এইখানে হাফটা থাকলো, দেন হচ্ছে বলটা কত এফ, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এল, তাহলে কি হচ্ছে এফ এল ডিভাইড বাই 2, অর্থাৎ অ্যান্সারটা কি হচ্ছে আমাদের এফ এল ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে ছোট হাতের এল হলে এইটা হবে, আর যদি বড় হাতের এল হয় ছোট হাতের এল দেওয়া আছে, তো এইটা অ্যান্সার। ওকে, দেন পরেরটা যাচ্ছি। একটি রডের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের এই মানটা, দেন হচ্ছে তার উপর বল দেওয়া আছে হচ্ছে 200 নিউটন, রডের প্রস্থচ্ছেদ যেটা হচ্ছে আমাদের এ দেওয়া আছে, দেন হচ্ছে পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন যেটা এটাও দেওয়া আছে, দেন বলা হয়েছে প্রাথমিক দৈর্ঘ্য কত। আমরা কি জানি, আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক থেকে কি জানি, আমরা কি জানি ওয়াই, ইয়ং এর গুণাঙ্ক কি দেখছিলাম, পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে পীড়ন ডিভাইড বাই হচ্ছে বিকৃতি। পীড়ন কি এফ বাই এ, আর বিকৃতি ছোট হাতের এল, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে ইনিশিয়াল এল, তাহলে হচ্ছে এফ এল ডিভাইড বাই এ এল। তাহলে আমাদের কি লাগতেছে, তাহলে আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল পাচ্ছি এইটা, আর তাহলে আমাদের লাগতেছে কি দেখতো, আমাদের হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এলটা লাগতেছে, ঠিক আছে না, তাহলে এলটা এখানে রেখে বাকি সব হচ্ছে ওই পাশে পাঠাই দিলাম, তাহলে হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই এই এফটা জাস্ট খালি নিচে চলে যাচ্ছে, জাস্ট খালি এখন এই সূত্রে যে মানগুলো আছে তাহলে বসাই দিব। এটা কিন্তু আমাদের সেন্টিমিটারে আছে, এটাকে যদি আমরা মিটারে নেই, সেন্টিমিটার স্কোয়ার আছে যেটা, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কি পাচ্ছি আমরা, 0.1 ইন্টু 10⁻³ ওকে, -3, হ্যাঁ, দেন মিলিমিটার যদি করি তাহলে হচ্ছে আমাদের 0.3 ইন্টু, সরি একটু ভুল করছি, ভুল না, ওয়েট,
ইন্টু 10⁻³ মিটার। এটা যেহেতু সেন্টিমিটার আছে, এটাকে আবার কিন্তু 2 দ্বারা আমাদের কি করা লাগবে, গুণ করা লাগবে। সেন্টিমিটার স্কোয়ার আছে, সরি, এমনি যদি আমরা মিটার সেন্টিমিটার থেকে মিটার নিতে চাই তাহলে আমাদের কি করা লাগে, 10⁻² দ্বারা গুণ করা লাগে। তাহলে হচ্ছে 10⁻², আর যেহেতু একটা স্কোয়ার উপরে আছে এজন্য এর উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, 0.1 ইন্টু 10⁻⁻⁴। তাহলে হচ্ছে মানটা বসাই দিই আমরা। এল ইকুয়াল হচ্ছে, এখানে ওয়াই এর মানটা কত দেওয়া আছে, 2 ইন্টু 10⁻11, 2 ইন্টু 10⁻11, দেন হচ্ছে এর মানটা কত দেওয়া আছে, 0.1 ইন্টু 10⁻⁻⁴, 0.1 ইন্টু 10⁻⁻⁴, আর এল এর মানটা কত দেওয়া আছে, এল এর মান হচ্ছে 0.3 ইন্টু 10⁻⁻3, 0.2 ছিল, 0.2 ইন্টু 10⁻⁻3, ওকে, 10⁻⁻3, আর এফ এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 200 নিউটন। ওকে, আমরা সিম্পল যদি আমাদের ক্যালকুলেশনে প্রশ্ন হয়, সমস্যা হয় যেগুলো হচ্ছে ইনভার্স হচ্ছে নিচে পাঠাই দিব, তাহলে হচ্ছে এটা দিয়ে কাটলে হচ্ছে 100 হয়ে যাচ্ছে। তাহলে 10⁻11 যেগুলো ইনভার্স আছে কি করবো, নিচে পাঠাই দিব, ইন্টু 0.1 আছে, দেন হচ্ছে 0.2 আছে, যেগুলো উপরে আছে নিচে যায় কি হচ্ছে ইনভার্স কিন্তু থাকবে না, তাহলে হচ্ছে 10⁻4 আর 10⁻3 যদি যোগ করি হচ্ছে 10⁻4 আমাদের 7 হয়ে যাচ্ছে, আর নিচের সাথে আমাদের 100 থাকতেছে, 100 যদি এখানে অর্থাৎ 10⁻2, তাহলে হচ্ছে 10⁻, নিচে 9 হয়ে যাচ্ছে, 10⁻11 ইন্টু 0.1 কে কি লিখতে পারি, 1/10, তাহলে 1 নিচে একটা 10 চলে গেল, তো 0.2 কে কি লিখতে পারি, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 10, আর এখানে কি পাচ্ছি 10⁻11, সরি 9, তাহলে কি পাচ্ছি 10⁻11 আর এই যে 10⁻11 ইন্টু 2 ইন্টু 10⁻11, যদি কাটে দিই তাহলে হচ্ছে আমরা সিম্পলি কি পাচ্ছি, 2 মিটার, অর্থাৎ এর ইনিশিয়াল যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের 2 মিটার হবে, কত, 2 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখি ভাইয়া। সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কণার পর্যায়কাল 1 মিনিট হলে কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্কের ব্যাপারটা কি জানি আমরা, ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/3, সিম্পলি এটাই না, এটাই কিন্তু, তাহলে হচ্ছে এখানে 2π, 2 ইন্টু 3.1416, এর মানটা কি দেওয়া আছে, 1 মিনিট, সেকেন্ডে কনভার্ট করলে হচ্ছে 60 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 6.2436 হচ্ছে, কিন্তু হচ্ছে নিচে 60 থাকতেছে। তাহলে যদি আমরা 6 দ্বারা যদি 60 কে ভাগ করি তাহলে অন, এটা কিন্তু একটু বড় বড় না উপরকটটা, তাহলে কি যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে একটু ছোট হবে না, অর্থাৎ অন ডিভাইড বাই 9 পয়েন্ট সামথিং হবে, 9 আমরা 10ই ধরলাম, তাহলে কি হচ্ছে 0.1 পাচ্ছি, 0.1 পাচ্ছি, বাট এটি কিন্তু একটু বড়, ঠিক আছে না, এটি কিন্তু একটু বড়, সেক্ষেত্রে যদি করি তাহলে আমাদের এই মানটা কি হয়ে যাচ্ছে, এই মানটা কিন্তু আমাদের একটু বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা আমাদের কত আসে দেখতো, তাহলে হচ্ছে আমাদের 6.2802 ডিভাইড বাই যদি আমরা কি করি 60 করি, একটু বড় মানকে যদি কাটি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে আমাদের 9 পয়েন্ট সামথিং, অর্থাৎ 9 পয়েন্ট যদি সামথিং আসে তাহলে কি হবে, অর্থাৎ একটা জিনিসকে 1/10 করলে কি হয়, 0.1, তার থেকে ছোট একটা জিনিস দ্বারা করতেছি তাহলে কি হবে, 0.1 সামথিং হবে, এই সামথিংটার সবচেয়ে কাছাকাছি কত হবে, এইখানে সবচেয়ে কাছাকাছি কোনটা, এইখানে 4, তাহলে হচ্ছে আমাদের এই গ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, পরেরটা যাই। ওকে, দেখ নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি, এদের আদর্শ যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের আদর্শ, এটা কি আদর্শ, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ নাই, কি নাই, আকর্ষণ নাই, দেন হচ্ছে নিজস্ব আয়তন নাই। ওকে, গ্যাস অণুগুলোর মধ্যে আন্তঃনবিক বল থাকে না, এটা কি তাহলে হচ্ছে, এটা বৈশিষ্ট্য না, ঠিক আছে, নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয় বলা হয়েছে, গ্যাস অণুগুলোর মধ্যে কোন আন্তঃনবিক বল
থাকে না। হ্যাঁ, কোনো আন্তঃআণবিক বল থাকে না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঠিক আছে। হচ্ছে গ্যাসের আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রা সবসময় একই থাকে। হ্যাঁ, একই থাকে। আণবিক গতিশক্তি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ই 3/2 nRT, দেন হচ্ছে আরেকটা আছে 3 m ডিভাইড বাই ওটা না দেই ইকুয়াল হচ্ছে 3/2 nRT, এইটা। ওকে, দেন এখানে এটা হচ্ছে ঠিক থাকে। দেন হচ্ছে গ্যাস অণুগুলোর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, বাট গ্যাস অণু যেটা আদর্শ গ্যাস সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, হ্যাঁ এটা স্বাভাবিক, তো সবটার ক্ষেত্রে সংঘর্ষ হয়। তাহলে হচ্ছে গ্যাসের আন্তঃআণবিক ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে না। ব্রাউনীয় গতিটা কি? ব্রাউনীয় গতি হচ্ছে আমাদের তরলের ক্ষেত্রে থাকে। তরলের যে হচ্ছে এক ধরনের বাধা সৃষ্টি হয়, ওটা হচ্ছে আমাদের ব্রাউনীয় গতি, যেটা হচ্ছে আমাদের গ্যাসে থাকে না। এটা কিসে থাকে? এটা থাকে হচ্ছে আমাদের প্রমাণ গ্যাস এবং হচ্ছে আমাদের তরল বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসে থাকে না। ওকে, পরেরটা যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন বস্তুর চাপ, অর্থাৎ যখন একটা বস্তু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, কত? 27। 27টা আমাদের কত হয়? 300। যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি, ক্যালভিনে কেমনে হয়? ক্যালভিন হচ্ছে আমাদের সেলসিয়াস প্লাস হচ্ছে আমাদের 273। 273 এর সাথে যদি 27 যোগ করি তাহলে কি পাচ্ছি আমরা? সিম্পলি 300 পাচ্ছি। দেন এই ক্ষেত্রে আমাদের যে চাপটা আছে, চাপটা কত? 6 × 10⁵ প্যাসকেল। এটা কি আমাদের তাপমাত্রা T1, এটা কি আমাদের প্রেসার অর্থাৎ P1। দেন হচ্ছে আয়তন, এই ক্ষেত্রে আমাদের আয়তনটা কি? অর্থাৎ বি যেটা আছে, বি অন যেটা, সেটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার কিউব। ওকে, দেন আবার বলা হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুটার যদি প্রেসার 10⁶, হ্যাঁ 10⁶ যদি হয়, তাহলে এটা কত আমাদের তাপমাত্রা? কত? 77। 77 যদি আমরা 273 সাথে যোগ করি তাহলে কত পাই? 350 সিম্পলি। তাহলে হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস, বা এটা যদি আমরা 350 কত হচ্ছে? 350 ক্যালভিন। কিন্তু এটা আমাদের T2। এইখানে আমাদের কি বলা হয়েছে? চাপ, ও চাপটা দেওয়া আছে 10⁶ প্যাসকেল, আর বলা হয়েছে আমাদের এই যে B2টা কত। ওকে, B2টা দেওয়া আছে। অর্থাৎ আমরা সিম্পলি কি জানি? এই যে এই সূত্র থেকে আমরা সব পাওয়া যাচ্ছি না। P1 B1 T1 সমান P2 B2। P2 আমাদের কি লাগতেছে? এই B2টা লাগতেছে না? B2টা লাগতেছে না? দেখা যায়? হ্যাঁ দেখা যায়। দেখা হচ্ছে আমাদের B2টা যদি বের করতে যাই তাহলে আমাদের এইটা রেখে বাকি সব ওই পাশে পাঠাবো। তাহলে হচ্ছে P1 B1 T1 আছে, ঠিক আছে। T2টা ওই পাশে যা গুণ হয়ে যাবে, T2 ডিভাইড বাই হচ্ছে P2। এখানে যদি এখন মানগুলো বসাই, P1 এর মান কত পাইছি আমরা? P1 এর মান হচ্ছে 6 × 10⁵। B1 এর মান হচ্ছে আমাদের 100, কিন্তু এই যে। আর T2 এর মান হচ্ছে আমাদের 35, অর্থাৎ 350। আর T1 এর মানটা কত পাইছি আমরা? 300। আর P2টা কত? এই যে P2 পাইছে হচ্ছে 10⁶। তাহলে আমরা এই যে একটা জিরো, এই যে একটা জিরো কাটা, এই যে একটা জিরো কাটা, এই যে একটা জিরো কাটা, তাহলে 3 দিয়ে যদি 6কে কাটি, এখানে 2 থাকে। এখন আমাদের হচ্ছে 2 থাকলো, 2 ইন্টু 35 ইন্টু 100, সরি এই একটা 10 থাকে, আর 10⁵ দ্বারা হচ্ছে আমাদের 10⁶ কাট দিলে একটা 10 থাকে নিচে, তাহলে হচ্ছে এই শূন্য দ্বারা এটা কাটা যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের 2 × 35, যেটা হচ্ছে আমাদের 70 সেন্টিমিটার কিউব। ওকে, আশা করি এটা বোঝা গেছে। জানি আরো ছোট করে একদম যদি ডিটেলস না বোঝাইতাম বা লিখতাম, এটা কিন্তু 1 মিনিটের আগেই করা যাবে। মনে হতে পারবে এত টাইম লাগতেছে, এত টাইম লাগবে না তো। আমি যে এতগুলো লিখছি, এতগুলো তো লেখার দরকার নাই এডমিশনে আমার। তাহলে এটা কি হচ্ছে? খ নাম্বারটা। ওকে, পরেরটা। একটি কার্নো ইঞ্জিন 400 ক্যালভিন তাপমাত্রার উৎস থেকে, অর্থাৎ উৎস যেটা সেটা কি আমাদের T1। T1টা কত? এখানে 400 ক্যালভিন। উৎস থেকে তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করা যেটা হচ্ছে Q1, সেটা কত? 300
ক্যালোরি। দেন হচ্ছে তাপ গ্রাহক অর্থাৎ কিউ তাপ গ্রাহকের T2 T1 হবে, দেন হচ্ছে T2 আর হচ্ছে Q2। তাহলে Q2 টা বলা হয়েছে এখানে তাপ গ্রাহকে 225 কেলভিন তাপ ত্যাগ করে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত, অর্থাৎ এখানে T2 টা কত। আমরা কিন্তু কি জানি কার্নোতে, এইটা জাস্ট ফর কার্নো, অন্য কিছুতেই না। কার্নোতে আমরা কি জানি T1 T2 ডিভাইডেড বাই Q1 Q2। আমি বারবার বলতেছি এইটা জাস্ট ফর কার্নো, অন্য কিছু না, শুধুমাত্র কার্নো জানো। আমাদের যেহেতু T2 টা লাগবে, উল্টাই দিলাম পুরো সিস্টেম নেট। T2 ডিভাইড বাই T1 ইকুয়াল হচ্ছে Q2 ডিভাইড বাই Q1। তাহলে হচ্ছে আমাদের T2 টা রাখলাম এই পাশে। Q2 এর মান কত 225, আর এটা কত আমাদের 300, আর T1 টা কত 400। একটা কাটা একটা কাটা একটা কাটা এটা কাটা, তাহলে হচ্ছে 4 গুণন 4 পজিশন হচ্ছে আমাদের 100 হয়, 4 পজিশন 100, 4 5 20, একটা শূন্য হাতে আমার 2 আছে, দেন হচ্ছে আর একটা শূন্য হাতে আমার হচ্ছে আবার 1 আছে, তাহলে 900 ডিভাইডেড বাই হচ্ছে 3 যদি থাকে তাহলে হচ্ছে আমাদের 300 হচ্ছে, কত হচ্ছে 300 কেলভিন। তাহলে হচ্ছে গ নাম্বার যেটা হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা কতটা, গ্রাহকের তাপমাত্রা কত হচ্ছে তাহলে 300। ওকে, পরেরটা দেখ, একটি পাতলা ফাঁপা তড়িৎ গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ দেওয়া আছে, দেন হচ্ছে চার্জের পরিমাণ দেওয়া আছে, কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত। দেখ কোন একটা গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হয়, অলওয়েজ 0 হয়। এখন যদি এখানে বৈদ্যুতিক ক্ষেত্রের সূত্রটা আছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এখানে যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে শুধু যে কেন্দ্রে 0 এইখানে না, শুধু একটা বৃত্তের কিন্তু এই যে এইখানেও কিন্তু 0 থাকে, শুধু যে কেন্দ্রে 0 থাকে এরকম না, এই সব জায়গায় কিন্তু 0 থাকে। ওকে, এটা হচ্ছে অত এক্সপ্লেন করতে যাচ্ছি না এখন আপাতত। তিনটি সমান মানের ধারক সমান্তরালে বর্তনী, ধারকের ব্যাপারে জানতে গেলে এর আগে আমাদের হচ্ছে ধারকের বর্তনী যখন আমরা হচ্ছে ইয়া করি সমবায় করি, শ্রেণী অথবা হচ্ছে সমান্তরালে যুক্ত করি। দেখ তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত ধারকত্বের তুলনায় কত। অর্থাৎ শ্রেণীতে যখন কোন একটা ধারক যুক্ত থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, শ্রেণীতে অর্থাৎ সিএস যখন যুক্ত থাকে তাহলে আমাদের 1/CS কি হয় 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ডট ডট চলতেই থাকে। আর যখন সমান্তরালে থাকে তাহলে কি হয়, সিপি ইকুয়াল হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 চলতেই থাকে। এখন বলা হয়েছে কি সমমানের ধারক যখন হচ্ছে শ্রেণীতে থাকবে, সমমানের ধারক যদি শ্রেণীতে থাকে, সমমানের ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে Cn হচ্ছে আমাদের C ডিভাইডেড বাই n। ওকে, আর যদি আমাদের সমমানের ধারক যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমাদের Cn হচ্ছে আমাদের n ইন্টু c। তাহলে কি হয়েছে, শ্রেণী সমবায় যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত, অর্থাৎ সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণীর তুলনায় কত, অর্থাৎ হচ্ছে সি পি ডিভাইড বাই সিএস টা আমরা যদি বের করতে যাই তাহলে কি হচ্ছে, সিপি টা কত এখানে সিপি অর্থাৎ এইটা, আর এটা সিএস। ওকে, তাহলে হচ্ছে সিপি টা কত এন সি, আর এটা কত আমাদের সি ডিভাইড বাই এন। তাহলে কি হচ্ছে আমাদের এই সি সি কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে এন স্কোয়ার হচ্ছে, এখানে এনটা কত 3টা আছে অর্থাৎ 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে তাহলে আমাদের 9 গুণ, কত গুণ, এটা হচ্ছে আমাদের 9 গুণ। ওকে, কত হবে 9 গুণ হবে। ওকে, পরেরটা দেখ, নিম্নে বর্তনীতে এ একটা হচ্ছে ভোল্টেজ দেওয়া হচ্ছে যেটা হচ্ছে এইখানে, চিত্রটা একটু বাজে লাগতেছে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিই, আমি এখানে লিখি ড্রয়িং করি, দাঁড়া কালো কালারটা নেই তাহলে বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এ, এইটা একটা বর্তনী আছে দেন এরকম, এখানে একটা রোধ আছে, এখানে আউটপুট রোধ, এখানে হচ্ছে এ হচ্ছে তোর 1 কিলো
ও মানে হচ্ছে 15 ভোল্ট, এটা হচ্ছে আমাদের বি। ওকে, সিম্পল। দেখো একটা বর্তনীতে কারেন্ট আসলে কোন দিকে যায়, এটা কিন্তু ফরওয়ার্ডে যখন যায় তখন কারেন্ট চলে। দেখ এই বর্তনী কিন্তু যখন ফরওয়ার্ডে শুধু কারেন্ট চলে, কারেন্ট কখন চলে? ফরওয়ার্ড কারেন্ট যায়। ওকে, আই দ্বারা প্রকাশ করলে ভালো হইতো না? আই যায় ব্যাকওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে চলাচল হয় না। আর বলতে পারি সেখানে ভোল্টেজ আছে ভাই, ভোল্টেজটা এদিক কেন না যাচ্ছে, এদিক কেন জানলা? ভোল্টেজটা হচ্ছে আমাদের, এটার অ্যান্সার আসলে জিরো হবে, কিন্তু কেন জিরো হবে এটা বলতেছি। এখন কথা হতে পারে ভাই এই যেখানে ভোল্টেজ আছে এইখানে তো এখানে যাওয়ার কথা, বাট এইখানে যেহেতু একটা রাস্তা পাইছে উপরে, রাস্তা চলে যাবে, এদিকে আর যাবে না। ওকে, ঠিক আছে। আর এইখানে একটা রোদও আছে, আর এইখান থেকে ভোল্টেজ আছে, ব্যাকওয়ার্ডে যাইতে পারবে না, এই জন্য একটা অ্যান্সার কি হবে? এটা হচ্ছে জিরো হবে। ওকে, পরেরটা 50 পাক সংখ্যা। কি বলা হয়েছে? 50 পাক সংখ্যা ও 0.5 দৈর্ঘ্যের, 0.5 দৈর্ঘ্যের এবং 50 পাক সংখ্যা দৈর্ঘ্য বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। এখানে কি আছে? পাক সংখ্যা যেটা এন দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু আউট অফ সিলেবাসের। ওকে, এটা কিন্তু আমাদের আউট অফ সিলেবাসের। তাহলে এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটা আছে এল, এটা দেওয়া আছে, দেন মধ্যকরণের তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে। এখন এইটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আহ চৌম্বক ক্ষেত্র যেটা, অর্থাৎ এখানে কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের শক্তি অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কত, চৌম্বক ক্ষেত্র সূত্রটা, এটা যেহেতু আউট অফ সিলেবাসের সবার কাছে হয়তো না জানা, তবে আমি লিখে দিচ্ছি, সবার হয়ে যাবে। মিউ নট এন বাই এল ইন্টু আই। এখানে মিউ নটটা হচ্ছে, এখানে আমাদের মিউ নটটা কি, এখানে মিউ নটটা হচ্ছে চৌম্বক, চৌম্বক প্রবেশ্যতা কি, চুম্বক প্রবেশ্যতা, যেটার মান কত হচ্ছে, চুম্বক প্রবেশ্যতার মান হচ্ছে আমাদের 4 × 10⁻⁷ মিটার, ওকে, মিটার পার অ্যাম্পিয়ার। দেন হচ্ছে এখানে আমাদের এন এর মানটা জানা আছে, পাক সংখ্যা হচ্ছে আমাদের এন দ্বারা কি পাক সংখ্যা, এল দ্বারা হচ্ছে দৈর্ঘ্য, আই দ্বারা হচ্ছে আমাদের প্রবাহ। এখন জাস্ট খালি এই মানগুলো বসাই দেই, তাহলে হচ্ছে এটা কত, চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে 4 × 10⁻⁷ এন এর মানটা কত 50, এটা কত এল মানে 0.5, এটা কত 2, 0.5 দিয়ে যদি 50 গুণ করতে হলে 100 হয়ে যাচ্ছে। 4 × 10⁻⁷ 100 × 2, তাহলে হচ্ছে 8 ইন্টু, এখন 100 কে যদি 10⁻⁷ কে গুণ করি তাহলে হচ্ছে 10⁵ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 10⁵ কি টেসলা। এটা অ্যান্সার। কয় নাম্বারটা হবে? ও এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, এইখানে একটা পাই আছে, যে এখানে এটা দেওয়া হয়নি, মনে নেই। ওকে, তাহলে কত হচ্ছে, এই যে এটা লাস্টেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে চৌম্বক প্রবাহ, এখানে কি কি দেওয়া আছে, 200টা 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে কি আছে, পাক সংখ্যা যেটা, এখানে পাক সংখ্যা এন ইকুয়াল হচ্ছে, এন দেওয়া আছে হচ্ছে 200টা, প্রতি সেকেন্ডে ওয়েবার থেকে 0. এত ওয়েবার পরিবর্তিত হলে কুণ্ডলীর ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ। দেখ এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, আউট অফ সিলেবাসের না, যদি আউট অফ সিলেবাসের কিছু বেসিক সূত্র যদি আমাদের জানা থাকে, এগুলো হচ্ছে আমরা সিম্পলি করে ফেলতে পারি। তাহলে এখানে বেসিক সূত্রটা হচ্ছে আমাদের ই এম এফ ইকুয়াল হচ্ছে আমাদের এন পাই পরিবর্তন অর্থাৎ ডেল টি। এখানে এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে চৌম্বক প্রবাহের পরিবর্তন, প্রতি সেকেন্ডে চৌম্বক, সরি
প্রবাহের পরিবর্তন, এটা তো আমাদের কি সময়, এনটা তো আমরা সবাই জানি পাক সংখ্যা। তাহলে এখানে পাক সংখ্যাটা কত, 200 না? খালি সিম্পলি সূত্র বসাই দেবো 200। আর এখানে প্রতি সেকেন্ডে চৌম্বক প্রবাহের পরিবর্তন, অর্থাৎ এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তন 200 থেকে হচ্ছে আমাদের 600 তে পরিবর্তন হচ্ছে। যদি ডেল করতে যাই তাহলে হচ্ছে 0.04 হয়ে যাচ্ছে। 0.04 ডিভাইড বাই এখানে টি এর মান কত, টি এর মান হচ্ছে এখানে প্রতি সেকেন্ডের কথা বলা হয়েছে, তাহলে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে হচ্ছে 200 যদি 10⁴ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে সিম্পল 8, অর্থাৎ 200 ইন্টু 4/100। ঠিক আছে না? 2 ঘর পরে তো জন্য একটা একটা কাটা, এই যে একটা কাটা, তাহলে হচ্ছে 8 ওয়াট। ওকে, তাহলে কত হচ্ছে, গ নাম্বারটা হচ্ছে आंसर। ওকে, পরেরটা দেখ। কোন পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 মিটার নিচে দেখা যায়। পানি দেখা যায় মানে কি, এটা কি রিয়েল? মোটেই না, দেখা যায় বাট বাস্তব কিন্তু না, বাস্তব না এটা। এখন কোন একটা হচ্ছে দেখা যায়, দেখা যায় বা মনে হয় উচ্চতা, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, দেখা যায় বা মনে হয় উচ্চতা। তাহলে দেখা যায় মনে হয় উচ্চতা যেটা আছে, এইটা হচ্ছে, এটা আমরা কি, এইটার সমান আমরা কি লিখতে পারি, রিয়েল উচ্চতা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক। এখানে কিন্তু আমাদের প্রতিসরাঙ্কের মানটা দেওয়া আছে। তাহলে হচ্ছে দেখা যায় মনে হয়, দেখা যায় উচ্চতাটা কত, এখানে 3 দেওয়া আছে। আমাদের কি বলা হয়েছে, প্রকৃত যে গভীরতা আছে এটা নির্ণয় করতে বলা হয়েছে। এইটা সমান প্রকৃত গভীরতা, অর্থাৎ এইচ ধরলাম, এটা কত, প্রতিসরাঙ্ক 4/3। তাহলে হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে আমাদের 3 ইন্টু 4/3, 3 কাটা, তাহলে হচ্ছে আমাদের 4 থাকে। অর্থাৎ যে রিয়েল উচ্চতাটা আছে, গভীরতা আছে, সেটা হচ্ছে আমাদের 4 মিটার, কিন্তু মনে হবে যে 3 মিটার। যারা হচ্ছে গ্রামে হচ্ছে আলো দ্বারা মাছ মারা জিনিসটা ফিল করছে, আমি মারছি ছোট থাকতে, তখন দেখা যায় মাছটা এখানে রয়েছে, ফালাইছি বাট পরে নাই, কারণ হচ্ছে এই যে প্রতিসরাঙ্কের জন্য এরকম হয়। ওকে, পরেরটা দেখ, একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তু স্পষ্ট বিম্ব তৈরি করে। আগে হচ্ছে 30 সেন্টিমিটার রাখলে কিভাবে বিম্ব তৈরি করে এটা দেখি। একটা বস্তু এখানে হচ্ছে আমাদের অভিসারী মানে কি, উত্তল একত্রিত করে, উত্তল, তাহলে হচ্ছে এটা আমাদের ফোকাস ধরলাম, দুইটা ফোকাস থাকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ওকে, বস্তুটা কোথায় আছে, 30, অর্থাৎ এই যে এটা যদি 20 হয়, এটা 20 বলা হয়েছে কত দূরত্ব, তাহলে হচ্ছে এখানে থাকবে, তাহলে যাবে এদিকে, আবার এদিকে আসবে, বস্তুটা এদিকে আসবে, এইখানে পড়বে। ওকে, দেন আবার কি, যদি বস্তুর একটা লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয়, অর্থাৎ এইখানে আছে, এইখান থেকে আরেকটু দূরে সরানো হয়েছে, এইখানে লেন্স আছে, এইখানে 20, এইখানে দেখ, এখানে কি বলা হয়েছে, 20 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে হচ্ছে ফোকাস এবং কেন্দ্রের মাঝামাঝি। এখানে যদি আরো 10 সেন্টিমিটার দূরে সরানো হয়, তাহলে কি হচ্ছে, এটা যদি 20 হয় আর এটা যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে এটা 40 এর এখানে পড়ে যাচ্ছে না, এখানে যদি পড়ে তাহলে কি হয়, এদিক যাবে, এই দিক যাবে, এদিকে হচ্ছে ফোকাস দিয়ে চলে যাবে। বাঁকা হয়েছে যদিও ওইটা, এই দিক দিয়ে বস্তুটা হচ্ছে এদিকে আসবে। ওকে, যাই হোক, এটা হচ্ছে দূর বাইরে ভাই, সরি, সরি ফর দ্যাট, আবার রাখতেছি। ওকে, একটা হচ্ছে এটা 20, এটা 40। ওকে, 20-40 যদি হয়, এইখানে কি একটা হচ্ছে বস্তু আছে আমাদের এইখানে, এখন একটা বস্তু এখানে আছে, ঠিক আছে বুঝলাম, ঠিক আছে বস্তুটা তাহলে এদিক যাবে। ওকে, এটাও বুঝলাম। দেন হচ্ছে এইটা আবার এইখানে যে আবার অন্যদিকে ফোকাস আছে, এইখানে আর একটা আছে, এই পাশে যে ফোকাসটা আছে এইটা দ্বারা চলে যাবে,
আর এইখান থেকে আবার এই যে আমাদের বস্তুর ইয়াটা আছে এখানে চলে আসতেছে। এই ক্ষেত্রে আসলে হয়েছে কি, যদি এটার সাথে যদি ওটা আমরা চিন্তা করতে যাই, এইটার তুলনায় যদি এটা চিন্তা করতে যাই যে আমাদের চিত্রটা ভালো আঁকা হয় না এই জন্য ঠিক আসে নাই, কি হবে, বিন্দুটি কি হয়েছে, বাস্তব হয়েছে, যেহেতু মিলিত হয়েছে বাস্তব হয়েছে। আর হচ্ছে লেন্সের কাছাকাছি চলে আসবে, যত দূরে নেবো এটা হচ্ছে তত কাছাকাছি আসবে। এইটা যদি আমরা সুন্দর করে আঁকি তাহলে এইটা হচ্ছে দূরে থাকবে, বুঝছিস, এটা হচ্ছে একটু দূরে থাকবে আর এটা হচ্ছে কাছে চলে আসবে। কি হচ্ছে তাহলে, বস্তুর বিম্বটি বাস্তব হবে এবং হচ্ছে লেন্সের কাছাকাছি চলে আসবে। ওকে, পরেরটা দেখি। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যেটা ডেল এক্স, ডেল এক্সটা কি, উজ্জ্বল ডোরার জন্য আমাদের কি, উজ্জ্বল ডোরার জন্য আমাদের কোনটা ছিল যেন মনে আছে কারো, বলতো, উজ্জ্বল ডোরার জন্য কোনটা ছিল দেখি। এখন উজ্জ্বল ডোরার জন্য আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ল্যামডা ডি বাই টি, এইটা। ওকে, আমাদের কি বলা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডেল এক্স এর মানটা দেওয়া আছে এইটা, এটা কি ডেল এক্স, দেখা যাচ্ছে তীর দুটি থেকে পর্দার দূরত্ব অর্থাৎ ডি যেটা আছে, তীর এবং পর্দার দূরত্ব ডি, দেখা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে। দেখো, দেখা হচ্ছে মধ্যবর্তী চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিটা কত, ছোট হাতে জি, ডি চিরের মধ্যবর্তী দূরত্ব, তাহলে হচ্ছে ল্যামডা ডেল এক্স এর মানটা কত দেওয়া আছে, 5 ইন্টু 25 ইন্টু 10⁵ ইকুয়াল হচ্ছে ল্যামডার মান হচ্ছে 5.25 ইন্টু 10⁻⁻7 ইন্টু আমাদের ডি এর মানটা কত, এই যে ডি এর মানটা হচ্ছে 0.9। ওকে, দেন হচ্ছে আমাদের কি লাগবে, ডিটা লাগবে, তাহলে তো ডিটা ওই পাশে পাঠিয়ে দিই। ডি হচ্ছে আমাদের তাহলে 5, এইটা আর এটা কিন্তু কাটে যাচ্ছে অটোমেটিক্যালি, দেন এটা তো কাটাই অলরেডি, তো কোন দিক কাটাই এখানে, তাহলে হচ্ছে আমাদের এইটা আর এইটা সিম্পলি কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 10⁵, তাহলে কি হচ্ছে 10⁻⁻7 ইন্টু 0.9 আর নিচে হয়ে যাচ্ছে 10⁻⁻5, তাহলে হচ্ছে উপরে কি থাকতেছে 0.9 ইন্টু 10⁻⁻2, তাহলে এইখানে কিন্তু আমরা 0.9 আছে 9 লিখতে পারি, 9 ইন্টু 10⁻⁻3, কি এটা মিটার, মিটার না, মিটার আসবে, মানে এটা যদি মিলিমিটার কনভার্ট করি তাহলে হচ্ছে 9 মিলিমিটার হবে। ওকে, আশা করি এটা কমপ্লিট, কত 9 মিলিমিটার। ওকে, পরেরটা দেখে, একটি চৌম্বক তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়, তড়িৎ চৌম্বক তরঙ্গ যেটা আছে সেটা হচ্ছে আমাদের তড়িৎ এবং চৌম্বক দুটো কিন্তু ক্ষেত্র সাথে লম্বভাবে থাকে, এর দিকটা হচ্ছে এই যে তড়িৎ এবং হচ্ছে চৌম্বক প্রবাহের গুণফলের, ভেক্টর গুণফলের দিকের সাথে হয়, এটা কিন্তু আমাদের ইনফরমেশন। ওকে, এটা হচ্ছে ওই যে ডান হাতি স্ক্রুর যে একটা নিয়ম আছে না, ওইটার বেসিসে হয় আর কি। তরঙ্গমুখ সংক্রান্ত নীতিমালা প্রদান করেন হচ্ছে, তরঙ্গমুখ সংক্রান্ত নীতিমালা কে প্রদান করেন, এটা হচ্ছে হাইজেন্স। আর ইয়ং হচ্ছে আমাদের কি প্রদান করে, বিজ্ঞানী ইয়ং হচ্ছে আমাদের দ্বিচির পরীক্ষা, ইয়ং এর দ্বিচির পরীক্ষা প্রমাণ করা হয়। হচ্ছে ফেনেল আর ফ্রনহফার যে আছে এরা হচ্ছে আমাদের, ফেনেল আর ফ্রনহফার আমাদের সেম, এরা হচ্ছে আমাদের এই যে দুটো সূত্র প্রদান করছিল আর কি। তোর হাইজেনবার্গের যে ওই যে ফ্রনহফার দ্বিচির পরীক্ষা যে ছিল দুইটা, ফেনেল এবং ফ্রনহফারের যে সিস্টেম গুলো, অর্থাৎ এই যে এই তো ফ্রনহফার যে লাইন ছিল, ফ্রনহফার লাইন, ফ্রনহফার লাইন তৈরি করে,
এই নিয়ে হচ্ছে। আর তরঙ্গমুখ সংগত নীতি তাহলে কে প্রদান করে? হাইজেন্স। এটা হচ্ছে ইনফরমেশন। যদি আমি হচ্ছে বাকি ইনফরমেশন একটু দেখা দিতে চাইলাম, দেখ বোর মডেল অনুসারে এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি হলে নিচের কোনটি হচ্ছে সঠিক? অর্থাৎ কোন একটা মডেলের এনতম ইলেকট্রন এবং হচ্ছে তোর ওই মডেলের যে তোর কততম মডেল ওইটার সঙ্গে কি লেভেলের সম্পর্ক আছে। দেখ আমরা এখানে কি জানি যে শক্তিটা আছে, এটা আমরা কি জানি, এটা কি জানি, এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার 8 এইচ স্কোয়ার এপসাইলন নট। আর যদি ই এন দেখতে যাই সেটা হচ্ছে আমাদের এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। এটা হচ্ছে 1 নম্বর ধরলাম, এটা হচ্ছে আমরা 2 নম্বর ধরলাম, এটা হচ্ছে অন দিলাম। এন এন এজন্য হচ্ছে আমাদের এখানে কি হয়েছে, এন স্কোয়ার যদি 1 স্কোয়ার হয় তাহলে হচ্ছে 1 হয়ে যায়। তাহলে হচ্ছে 2 বাই যদি আমরা 1 করি, 2 বাই যদি 1 করি তাহলে কি হচ্ছে, এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সিম্পলি কি পাচ্ছি আমরা, এখানে সিম্পলি পাচ্ছি ই এন ডিভাইডেড বাই ই অন ইকুয়াল হচ্ছে 1 বাই এন স্কোয়ার। অর্থাৎ মোট শক্তি কোন একটা সিস্টেমের যে তোর ইনিশিয়াল শক্তি আছে এইটা হচ্ছে 1 বাই অর্থাৎ ই এন যেটা আছে ই এন সমানুপাতিক 1 বাই এন স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, কিভাবে লিখতে পারি, ই ওয়ানটা যেহেতু এখানে নাই আমরা হচ্ছে কনস্ট্যান্ট বিবেচনা করলাম, সিম্পলি সমান থেকে হচ্ছে আমাদের কনস্ট্যান্টে চলে গেল, তাহলে হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটা দেখে একটি কমন বেস ট্রানজিস্টরের অ্যামিটার প্রবাহ, এটা হচ্ছে ইমিটার প্রবাহ হবে, যেটা হচ্ছে ই দেওয়া আছে, আই অফ ই যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1.25 মিলি অ্যাম্পিয়ার, যেটাকে হচ্ছে আমরা 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে কালেক্টর প্রবাহ আইসি যেটা আছে, আইসি যেটা হচ্ছে আমাদের 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। ওকে, দেন বলা হয়েছে বেস প্রবাহটা কত, আই বিটা আসলে কত, আমরা কি জানি, অলওয়েজ জানি আই আই ই সমান আই বি প্লাস আইসি। এটা জানি কিনা, এটা কিন্তু একদম হচ্ছে সবারই জানা একটা সূত্র। তাহলে হচ্ছে আমাদের কি লাগবে, আই বিটা লাগবে, তাহলে হচ্ছে আই বিটা রাখলাম আমরা এই পাশে, তাহলে হচ্ছে আই ই মাইনাস হচ্ছে আইসি। এখানে আই এর মানটা কত, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু সরি -8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস, এটা কি লিখতে পারি, 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিখতে পারি। তাহলে হচ্ছে আমাদের 1.25 মাইনাস 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যদি করি, আর হচ্ছে 125 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে হচ্ছে 45 থেকে, অর্থাৎ হচ্ছে 0.45 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আছে কি এরকম কিছু, আছে কি? হ্যাঁ, এরকম কোন অ্যান্সার আছে? 4. ও, এটাকে আমরা কিন্তু আবার কনভার্ট করতে পারি 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এ। এটাকে একটা 10 দ্বারা গুণ করে দিয়েছি, আর একটা 10 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে হচ্ছে 10 দ্বারা যদি গুণ করলে তাহলে হচ্ছে 4.5 হয়ে যাচ্ছে, আর 10 দ্বারা ভাগ করলে হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার 3 আছে 10 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এর যেহেতু অপশনে আছে আমাদের, আছে নাকি, হ্যাঁ এইটা হচ্ছে অপশনে হচ্ছে আমরা কনভার্ট করে নিলাম। ওকে, এন্ড পরেরটা দেখে একটা পিএন জাংশনের বিভব পার্থক্য 2 থেকে হচ্ছে এত হয়ে গেছে, তো ডেল বি যেটা আছে সেটা হচ্ছে 2.5 থেকে হচ্ছে অর্থাৎ 0.5 ভোল্ট। কারণ হচ্ছে এতে তড়িৎ প্রবাহ 500 অ্যাম্পিয়ার পরিবর্তিত হলো, অর্থাৎ আই ডেল আই যেটা আছে 500 অ্যাম্পিয়ার মেগা মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। দেন বলা হয়েছে গতীয় রোধ কত, গতীয় রোধ ডেল আর যেটা আছে, ডেল আর সমান আমরা কি জানি, ডেল বি ডিভাইডেড বাই ডেল আই। তাহলে হচ্ছে আমাদের ডেল বি মান কত পাইছে, 0.5 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
তাহলে হচ্ছে 0.5টা থাকলো, আর 10⁻³ উপরে যাচ্ছে, আচ্ছা 500 থাকলো। তাহলে হচ্ছে 0.5 কে হচ্ছে 1/5/10 লিখতে পারি আমরা। 5/10 ইন্টু হচ্ছে 500, এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, ঠিক আছে না? Then এই যে 10 কাটা 10 কাটা, তাহলে 5 আর 5ও কাটা যাচ্ছে, তাহলে কি থাকে 1 থাকে। হ্যাঁ আছে, হ্যাঁ এই যে গ নম্বরটা অ্যান্সার। ওকে, আজকের মতো আমাদের প্রশ্নগুলো শেষ। আর একটা কথা বলি সবাইকে, সেকেন্ড টাইম আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য সবাই হচ্ছে আমাদের পাঠশালা যে টেলিগ্রাম গ্রুপটা আছে এইটা হবে হচ্ছে সবাই মাস্ট অ্যাড হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা সকল আপডেট দিয়ে দেবো। আর আমি বলতেছি যেগুলো যেগুলো হচ্ছে আমাদের বাইরে থেকে পড়া দরকার, এগুলো হচ্ছে তোদের খোঁজাখুঁজি করা লাগবে না, অ্যানালাইসিস করা লাগবে না, সব হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেবো, খুঁজে দেবো, ইভেন হচ্ছে ডিটেলস সলভও করে দেবো। আলাদা অর্থাৎ শর্ট সিলেবাসের বাহিরে যে প্রশ্নগুলো আমাদের হয় ওইগুলোর জন্য হচ্ছে আমরা আলাদা একটা প্লে লিস্টই করে দেবো তোদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই থাক, আবার কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।